641। সাথে কে পড়বে? নমিতা বড়ুয়া পড়ে, বন্দনা মঙ্গলক। সুশান্ত বড়ুয়া পড়ে। বান্ধ আমার মোবাইলের মধ্যে ভালো করে দেখা যায় না, ঝাপসা ঝাপসা আছে বান্ধে। ও ঠিক আছে, রিঙ্কু বড়ুয়া পড়ে। বন্দনা ভান্তে 641 না ভান্তে। হ্যাঁ, বন্দনা ভান্তে মঙ্গলক। সারা যখন দেখতে 641 না মামা। আচ্ছা, ধন্যবাদ। 641 নিচে চলে গেছি। সেই রূপের সঞ্চয় কিরূপে হইয়া থাকে, যাহা আয়তন সমূহের রাশিকরণ বা সংগ্রহ, তাহা রূপের সঞ্চয়, ইহাই সেই রূপের সঞ্চয়। এই পড়াটা পড়বেন তো নাকি এটা আলোচনা করবেন? সেই রূপের সঞ্চয় উপাসক অ্যাপস এর মধ্যে কি আছে দেখেন তো, একই কথা। বান্ধে অ্যাপস আছে যা আয়তনগুলোর অর্থাৎ রূপায়তনগুলোর উৎপত্তি, সেটি রূপের উপচয় অর্থাৎ বারংবার উৎপদ্যমান আয়তনগুলোর পুনর্বৃদ্ধি, এই হচ্ছে সেই রূপের উপচয়। রূপ বান্ধে বন্দনা মঙ্গলক। বান্ধে বন্দনা মঙ্গলক। এখানে রূপের সঞ্চয় বলতে ভান্তে রূপের যেখান থেকে উৎপত্তি সেটা বোঝাচ্ছে। আমরা তো সেটাই বুঝতেছি, কিন্তু এখানে কি সেই কথা আসতেছে? দাদা কত নম্বর? অ্যাপস এর মধ্যে কি আছে, অ্যাপস এর মধ্যে কি আছে দেখেন তো। বান্ধে পড়ছিলাম তো। অ্যাপস এর মধ্যেও সেম না, এখানে তো ওই না, সেম না তো, একটু বেশ কম সমস্যা আছে। সেটা হচ্ছে কি, বলা হচ্ছে যা আয়তনগুলোর উৎপত্তি, আয়তনগুলোর উৎপত্তি। এখানে রূপায়তনগুলো বলা হচ্ছে, আয়তনগুলো বলতে রূপায়তনগুলো বলা হচ্ছে, হ্যাঁ, সেটি রূপের উপচয় অর্থাৎ বারংবার উৎপদ্যমান আয়তনগুলোর পূর্ণ বৃদ্ধি, এই হচ্ছে সেই রূপের উপচয় রূপ অর্থাৎ বৃদ্ধি রূপ। আচ্ছা, উপাসক সুকুমার বাবু বুঝে থাকলে বলেন। কত নম্বর বানতে? আমি এখনো বইও খুলিনি। উপাসিকা পাপড়ি বড়ুয়া বুঝে থাকলে। হ্যাঁ, আমি এখন বসছি যে উপাসক বুঝছেন এটা?
বলতে বুঝছি বলতে এটা আমরা আগে কি জানতাম যে উপচয়। উপচয় মানে উৎপত্তি। হ্যাঁ, তাই উৎপত্তি এখানে এটা রূপের মধ্যে যে উৎপত্তি হচ্ছে বারবার, এটা ওইগুলো পুনরাবৃত্তি বলা হচ্ছে। এমনিতে আমাদের আয়তনের মধ্যে যা যা উৎপন্ন হয় এগুলা আমাদের কারণে এটা বৃদ্ধিপ্রাপ্ত হয়। আমরা যদি এটাকে ওইখানে যদি মানে জ্ঞানটাকে না রাখি তাহলে এটা নিয়ে আমরা ভাবিত হই বিভিন্ন ভাবে এটা বৃদ্ধিপ্রাপ্ত হয়, এরকম হয় নাকি রূপের ক্ষেত্রে? প্রথম হচ্ছে যে এখানে তো বাহ্যিক রূপের কথা নাই, আমাদের আভ্যন্তরীণ বিষয় বা মানব দেহ সংক্রান্ত বিষয়ই আমরা এখানে আলোচনা করতেছি। সেই দৃষ্টিকোণ থেকে এই রূপের উৎপত্তি যেইভাবে হয় প্রত্যেকটা ভাবে চিন্তা করতে হবে, এবং আয়তনও এই রূপ উৎপত্তিতে সহায়তা করতেছে। আর যদি কর্মজ রূপ বলে ফেলি তাহলে কিন্তু আয়তনই দায়ী, আয়তনই এটার সৃষ্টিকারী। এখানে শুধু আয়তনকে দেখানো হয়েছে। এখানে শুধু একটা না, হ্যাঁ ভান্তে, আয়তন। যদি আয়তনকে দেখানো হয় তাহলে আমাদের কর্মজ রূপের কথাই এখানে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, উপাসক বুঝতেছেন? কর্মজ রূপ হইলেও কর্মের এমন কোনো শক্তি নাই, কর্মের এমন কোনো শক্তি নাই চারি মহাভূত ছাড়া কর্মজ রূপ উৎপন্ন হতে পারে। আছে? কর্মের এমন কোনো শক্তি আছে? না, নাই তো বলতে। এখানে শুধু কর্মজ রূপ বলতে হবে না, রূপ তো সবগুলো এখানে বিদ্যমান হবে না, তাই না? রূপ তো সব রূপই বিদ্যমান হবে, হ্যাঁ, তবে এগুলো আয়তন বলাতে সেই রূপের সঞ্চয় কি রূপে হইয়া থাকে যাহা আয়তন সমূহের রাশিকরণ, আয়তন সমূহের রাশিকরণ। পঞ্চ আয়তন যদি বলি, পঞ্চ আয়তন চক্ষু কর্ণ নাসিকা ত্বক, এই পঞ্চ আয়তনকে যদি বলি পঞ্চ আয়তনের রাশিকরণ, সবগুলোকে একজোট করে রাশিকরণ মানে কি? পরিষ্কার হবে এটা না এটা ফেলে রেখে যাব? উপাসক সুকুমার বাবু, আমাদের মাতিকার মধ্যে একটু দেখেন, মাতিকার পরে আরেকটা জায়গা ফেলে আসছি, ওখানে একটু করে যেতে পারবেন কিনা দেখেন তো। আর অভিধর্ম অর্থ সংগ্রহের মধ্যে উপচয় সন্ততি জড়তা যে তিনটা ছিল, ওখানে উপচয় সম্পর্কে লেখা ছিল, ওটাইও আবার যদি পড়ি আমরা। কর্মজ রূপ উৎপন্ন হয়, ঋতুজ রূপ উৎপন্ন হয়, চিত্তজ রূপ উৎপন্ন হয়, আহারজ রূপ উৎপন্ন হয়।
উপচয় বললে এই রূপের উপচয় এইভাবে হয় নাকি উপাসক? সাউন্ড বন্ধ হয়ে গেছে আপনার। হ্যাঁ বান্দা, আমি তো সেটাই বলতেছিলাম যে কর্মজ রূপ হলে তো শুধু হবে না, ওটার সাথে ওই তিনটাও মিক্স, চারটা টোটাল চারটাই। কর্মজ, চিত্তজ, হ্যাঁ। ঋতুজ, আহারজ ভাবেই এই রূপের রাশিকরণ হয় বা রূপের এখানে বান্দা রক্ষণ রূপের মধ্যে উপচয় বলিতে উপচয় এবং উপচয়ের সন্ততি এই দুই অবস্থা বুঝায়। এই দুই অবস্থার মধ্যে প্রথম অবস্থার নাম অচয়, যথা প্রতিসন্ধি। দ্বিতীয় অবস্থা উপচয়। ঠিক আছে উপাসক, এটা ওই কর্মজ রূপের কথাই বলা হচ্ছে। কর্মজ রূপ হইলেও এই কর্মজ রূপও প্রকান্তরে এটা চিত্তজ রূপ হয়। পরবর্তীতে এটা যখন চিত্ত দ্বারা সংবর্ধন হয়, চিত্ত দ্বারা এদিক সেদিক হয়, তখন এগুলো চিত্তজ রূপ। এবং চারি মহাভূত সংশ্লিষ্ট আছেই, জন্মলগ্ন থেকে আছেই, সেটা তো আছে। এবং ঋতুজ রূপ, চারি মহাভূত, এটাও প্রক্ষান্তরে কিন্তু এটাই ঋতুজ রূপ না? আহারজ রূপও আছে, তখন থেকেই তো আহার শুরু হয়েছে না? মূলত একটা কথা লিখছে বলতে, অর্থাৎ প্রতিসন্ধির পরক্ষণ হইতে চক্ষু দশকাদির উৎপত্তি পর্যন্ত ক্রমিক গঠন উপস্থিতের, অর্থাৎ পূর্ণ গঠিত অবস্থার প্রবাহ সন্ততি উপচয়ের পরে আর কি। বুঝলাম, ঠিক আছে, আমরা যেটা বুঝছি সেটাই ঠিক আছে। কি বলছে? অর্থাৎ এখানে চক্ষু দশক আদি মানে চক্ষু দশক, শ্রোত্র দশক, ঘ্রাণ দশক, ওগুলো গঠিত হওয়া পর্যন্ত, গঠিত হওয়া কাল পর্যন্ত যে সময়টা, এটাকে উপচয়। মানে এগুলো আয়তন উৎপত্তি হচ্ছে, আয়তন সৃষ্টি হচ্ছে আস্তে আস্তে, তখন তো আয়তন সবগুলো ছিল না। এগুলো গঠিত হওয়া কাল পর্যন্ত এটাকে উপচয় বলা হয়। ওটাকে বৃদ্ধি বলা হচ্ছে বলতে গেলে। হ্যাঁ, ওটাকেই উপচয় বলা হচ্ছে আর কি। ঠিক আছে। ওগুলো গঠিত হওয়া পর্যন্ত এটা একটু লিখে রাখতে হবে স্পেশালি ভাবে, উপচয় এর ব্যাপারটা। 641 উপচয়কে আবার দুই ভাগে ভাগ করছে বান্তা আর কি। হ্যাঁ, উপচয় দুই ভাগে হতেই পারে। মানে এটা যদি একটা উপচয় হয়, আর উপচয় তো সারাক্ষণ হচ্ছেই, মৃত্যুর কতক্ষণ আগ পর্যন্ত উপচয় হয়ে চলতেছে না? আর এখানে যে দুই প্রকার বলছে, তারপরে বলেন। এখানে বান্তে উপচয় বলিতে উপচয়ের, অর্থাৎ এই দুই অবস্থা বুঝায়। উপচয়ের সন্ততি এই দুই অবস্থা বুঝায়। এই দুই অবস্থার মধ্যে প্রথম অবস্থার নাম হচ্ছে যে অচয়, যথা প্রতিসন্ধি। কি অজয়? অচয়, 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 যথা প্রতিসন্ধি। দ্বিতীয় অবস্থা হচ্ছে যে উপচয়, যথা প্রতিসন্ধির পরক্ষণ হইতে চক্ষু দশকাদির উৎপত্তির পর্যন্ত ক্রমিক গঠন। এটা আচ্ছা, ওটাকেও বুঝে বলা হচ্ছে। মানে যে মুহূর্তে প্রথম কর্মজরূপ গঠন প্রাপ্ত হয়, এটা হচ্ছে যে অচয়, সেই মুহূর্তের, অর্থাৎ প্রতিসন্ধি ক্ষণের মুহূর্তটাকে বলা হচ্ছে যে অচয়। আর চক্ষু দশকাদি উৎপন্ন হওয়া পর্যন্ত এই পুরা সময়টাকে বলা হয় উপচয়। সন্ততি অবশ্যই সেখানে অ্যাড আছে, সন্ততি যদিও বা অ্যাড আছে, সন্ততি অ্যাড আছে সেখানে।
আবার সঞ্চয় থাকতে হবে তো। সন্ততিও আছে, আবার পক্ষান্তরে কিন্তু জড়তা অনিত্যতা সেটাও আছে। হ্যাঁ। আচ্ছা যাই হোক, এটা ক্লিয়ার হলো শেষ পর্যন্ত। তারপরে একইভাবে বানতে উপচয় সন্ততি জড়তা অনিত্যতা হুম, একই আর কি, মানে এভাবে আছে 644 নাম্বার পর্যন্ত। ঠিক আছে, এই পরেন রিঙ্কু বলবো। 642 কখনো বলতে হুম, সেই রূপে সন্ততি নিরবিচ্ছিন্নতা বা অবিচ্ছেদ্যতা কিরূপে হইয়া থাকে, যাহা রূপে সঞ্চয় তাহা রূপে সন্ততি, ইহাই রূপের সন্ততি। ঠিক আছে বানতে, আমরা এখন পড়ছি যে এটাই, হুম, ওইটার পরে 143 সেই রূপের জড়তা বা বার্ধক্যতা কিরূপে হইয়া থাকে, যাহা রূপের বার্ধক্যতা, জীর্ণতা, ভঙ্গ অবস্থা, চুলের পক্কতা, কুশিঞ্চ চর্মতা, আয়ুক্ষয়, ইন্দ্রিয় সমূহের পরিপক্ষ বা পরিণতি, ইহাই সেই রূপের জড়তা। জড়তা এখানে বিশেষ করে আমাদের শরীরের ভাঙনটাকে বোঝানো হচ্ছে জড়তা। পতন অবস্থা আর কি। হুম, কিন্তু সেটা জড়তা ঠিক আছে। আর আমরা যেভাবে আগে জেনেছি, প্রতি মুহূর্তে আমাদের কোষগুলো এই জরাজীর্ণতার অধীন, প্রতিক্ষণে প্রতি মুহূর্তে এটাও কিন্তু চলমান। তবে জড়তা বলতে এখানে এটাই বুঝতে হবে যে জরাজীর্ণতা অবস্থা। এখানে সেটাই। তারপরে 644 সেই রূপের অনিত্যতা কিরূপে হইয়া থাকে, যাহা রূপের ক্ষয় ব্যয়, ভেদ পরিভেদ বা অমিল, অনিত্যতা, অন্তর্ধান, ইহাই সেই রূপের অনিত্যতা। এরপর একটা পর্বন্তে কি বুঝছেন, বুঝে দেন। মানে রূপের নিত্য না অনিত্য ভান্তে, এটাই বুঝাচ্ছে। বুঝেন নাই ভালো করে, তা বুঝে নেন ভালো করে। উপাসক বলেন। বানতে অনিত্যতা তো বুঝছে মনে হয় সবাই নিজে, কারণ অনিত্যতা হচ্ছে আমাদের রূপের যে প্রতি মুহূর্তে রূপ বিরূপ হচ্ছে, অনিত্য হয়ে যাচ্ছে, এটাই সবকিছু রূপ বুদ্ধি বিলয় হচ্ছে বানতে। হ্যাঁ, উপাসক সুকুমার বাবু বলেন। অনিত্যতা বলতে বানতে এক কথাই এখানে বুঝতে গেলে যদি অর্থাৎ যে একদম রূপের মৃত্যু অবস্থা আর কি। হ্যাঁ, একটাতে মৃত্যু অবস্থা পর্যন্ত আসছে, মৃত্যুকেও বুঝতে হবে। মানে এই অনিত্যতা, ওই যে ভেদ লেখছে না, ভেদ মানে মৃত্যু। রূপের ক্ষয় মানে অনিত্যতা, ব্যয় মানে প্রতি মুহূর্তে মুহূর্তে ক্ষয়শীল, তাও অনিত্য। তাও ভেদ মানে যখন জীবিত ইন্দ্রিয়ের ভেদ হয়ে যায়, মরে যায় একেবারে, এটাকে ভেদ বলা হয়। পরিভেদ এটা লিখেছে ভেদকে আরো একটু অন্তর্ধান। ঠিক আছে, এটা তো ডাইরেক্ট বোঝা যাচ্ছে। ভেদ পরিভেদ অন্তর্ধান এগুলো একই কথা। অমিল অনিত্যতা অন্তর্ধান, ইহাই সেই রূপ
রূপের অনিত্যতা। ঠিক আছে, তারপরে সেই রূপ গ্রাস করিয়া আহার কিরূপে হইয়া থাকে? অন্ন মিষ্টি বা মিষ্টান্ন, ছাতু বা শুষ্ক ময়দা, মৎস্য মাংস, ক্ষীর, দধি বা ঘৃত, নবনীত বা মাখন তৈল, মধু, গুড় বা চিনি। আর যেই যেই রাজ্যে বা অঞ্চলে যেই যেই সত্যগণ রহিয়াছে, সেই সত্যগণের মুখরোচক দণ্ডে চর্বণ করিয়া খাইবার, গিলিয়া খাইবার, পেট পূর্ণ করিয়া খাইবার উপযোগী খাদ্য সমতুল্য অন্যান্য যাহা কিছু রূপ আছে, যেই আহার্য সারভাগ বা পুষ্টিকর খাদ্য দ্বারা সত্যগণ জীবনযাপন করিয়া থাকে, ইহাই সেই রূপ গ্রাস করিয়া আহার। ইহাই সেই রূপ যাহা বাহিরের, অর্থাৎ বাহিরের রূপ। এটা তো বোঝা যাচ্ছে, কোনো সমস্যা নাই না? ঠিক আছে তো উপাসক না? হ্যাঁ বন্ধু, ঠিক আছে। পাপড়ি বড়ুয়া দ্বিতীয় পরিচ্ছেদ পড়েন। সেই রূপ বাহিরের নহে, কি রূপে? স্পর্শায়তন, অপ বা জলধাতু। বাহিরের নহে, কি রূপে? বাহিরের স্পর্শ, বাহিরের করা হচ্ছে। সেই রূপ বাহিরের নহে কিরূপে? বাইরের নয় কিরূপে? স্পর্শ আয়তন, আপ বা জলধাতু। অ্যাপস এর মধ্যে কি আছে দেখেন তো উপাসক। বলতে সে মহাভূত হতে উৎপন্ন নয়, রূপ কিরকম? স্পর্শযোগ্য আয়তন, অর্থাৎ কায়গ্রাহ্য বিষয়, আপদাতু। কায়গ্রাহ্য বিষয় অপদার্থ, এটা আমরা আগেও বুঝছিলাম না তো। এটা এই জায়গাটা একদম একদম প্রথম থেকে অসমাধানযোগ্য রয়ে গেছে। আপদার্থ বর্জিত, স্পর্শ স্পর্শের মধ্যে আপদার্থ বর্জিত। ধাতু ত্রয়, তিন ধাতুর অনুভূতি প্রকাশ করা যায়, আর এটা স্পর্শিত হয় না। 47 এই ইয়ার মধ্যে মাতিকার মধ্যে কি লেখা আছে দেখেন তো। এটা বলতে আমরা বুঝছিলাম না মনে হয় একটু করে। স্পর্শযোগ্য, এটা দুঃখ নাকি তিক? আমরা করতেছি যে দাদা ঠিক না এটা? হ্যাঁ, না আমরা করতেছি যে বর্তমান দ্বিতীয় পরিচ্ছেদ এটা দ্বিতীয় পরিচ্ছেদ। দ্বিতীয় পরিচ্ছেদ দুকের মধ্যে মনে হয়, দুকে না ঠিক হবে আর কি। হ্যাঁ, ঠিক বললে আর খুঁজে পাবে না তো।
দুঃখ, দুঃখের এটা। দুঃখের হচ্ছে না। দুঃখের মধ্যে তো এটা দ্বিতীয় পরিচ্ছেদের মধ্যে অনুবাদ করে না বানতে ওইখান পর্যন্ত আসে যায়, কবলীকৃত আহার পর্যন্ত আসে যায় না মাতিকা। আর নাই না? না, ওইটা বের করে বলছে যে শুধু ওই স্পষ্ট ব্যবস্থিত মানে ওই ইয়াদাত আর কি। এখানে বলা হচ্ছে কি মহাভূত উৎপন্ন নয় রূপ এই আপদাতটা। তো তাহলে উল্টো হয়ে গেছে না কথাটা? আপদাতুই হচ্ছে যে একটা মহাভূতের চারি মহাভূতের একটা। তো আচ্ছা, এটা পড়ে যান। এখানে কোন একটা বিষয় আছে বলতে ভুল হয় না, কোন একটা বিষয় আছে হয়তো আমরা বুঝতেছি না। এটা আমরা ওই মিলাইতে যাওয়ার সময় 16 প্রকার সূক্ষ্ম রূপ এবং ওই 12 প্রকার স্থূল রূপ মিলাইতে সময় মানে এটার মাধ্যমে বের করছিলাম যেত। অর্থাৎ ওই চারি মহাভূত থেকে মানে ওই আপদাতুটা মানে বের করে ওইটা মিলে এরকম কি একটা আলোচনা হয়েছিল জানতো আমাদের মধ্যে, আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে ওইটা আপদাতুটা অনুভব করা যায় না, ঠান্ডা গরম অনুভব করা যায়, কঠিন অনুভব করা যায়, তারপরে কি মানে ওই চার বায়ু অনুভব করা যায়। হ্যাঁ ওইটা অনুভব করা যায়, আপদাতু স্পর্শযোগ্য এটা অনুভব করা যায় না, যেহেতু অনুভব করা যায় না এটা স্পর্শ মানে হয় না, এটা বলছিলাম। আপদাতু বর্জিত স্পর্শত্রয় বলা হইতো আর কি, মানে 3টা স্পর্শিত হয়, অনুভব করা যায়, একটা অনুভব করা যায় না। তো এটা মানে আমরা প্রমাণ করতে ভালো করে পারি নাই আর কি, না পারছিলাম। যেটা এখন বলা হয়েছে ওইটা বলতে প্রমাণ করার জন্য নিজের মধ্যে এখন আমরা যদি আপদাতু অনুভব করার চেষ্টা করি, যদি এখানে ঠান্ডা গরম বাজে, সেদিন আমি পড়াশোনার মধ্যে শুনছি যে ওটা তাপের সাথে মিলে যায়, তাপ ধাতুর সাথে মিলে যায়। তো কঠিন এটা তো আপদাতু না, মানে আমরা নিজেরা অনুভব করতে পারি না। বর্ধন শক্তিটা যে এমন ভাবে আছে এটা আমরা অনুভব করতে পারি না, আসলে তো এটা ত্বকেন্দ্রিয় মানে অনুভব করতে পারি না বলতে ত্বকেন্দ্রিয় এটা অনুভব করতে পারে না। হ্যাঁ সেটা অনুভব করতে পারে না। এমনি তো এগুলো অনুভব করতেছি যে এগুলো জোড়া লেগে আছে, এগুলো সব এগুলো তো অবশ্যই ঠিক আছে, কিন্তু হ্যাঁ অবশ্যই আমাদের সাথে তো জোড়া লাগে না, ত্বকেন্দ্রিয় এটাকে ফিল করতে পারে না। হ্যাঁ চোখে দেখলে বোঝা যায়, আপনি তো ওইটাই বলছিলেন গত আমাদেরকে। এটাই বলছি, কিন্তু যাই হোক মন থেকে ভালো করে আসতেছে না এখনো। চোখে দেখলে বোঝা যায়, কিন্তু ওর তাপ যেভাবে অনুভব করা যায়, বায়ু যেভাবে অনুভব করা যায়, কঠিন যেভাবে অনুভব করা যায় এটা অনুভব করা যায় না এরকম। তারপরে সেই রূপ স্পর্শ আয়তন কিরূপে হইয়া থাকে? পৃথিবী ধাতু, তেজ ধাতু, বায়ু ধাতু, অসমান, মৃদু, মসৃণ, কঠোর, সুখ সংস্পর্শ, দুঃখ সংস্পর্শ, ভারী লঘু, যেই স্পর্শ অপ্রমাণ সবাদ শরীর দ্বারা স্পর্শ হইয়াছে, অথবা স্পর্শ হয়, অথবা স্পর্শ হইবে, অথবা স্পর্শ হইয়া থাকে, ইহাই স্পর্শ, ইহাই স্পর্শায়তন, ইহাই স্পর্শ ধাতু, ইহাই সেই রূপ স্পর্শায়তন। অ্যাবসেটটা পড়ুন তো একটু। সেই স্পর্শযোগ্য আয়তন রূপ কিরকম? পৃথিবী ধাতু, তেজ ধাতু, বায়ু ধাতু, রূপকতা, কোমলতা, মসৃণতা, কর্কশতা, সুখ সংস্পর্শ, দুঃখ সংস্পর্শ, ভারী হালকা, যেই অনিদর্শন সব প্রতীক
স্পর্শযোগ্য বা কায়গ্রাহ্য বিষয় কি? অনিদর্শন সপ্রতিভ শরীর দিয়ে স্পর্শ করেছিল, স্পর্শ করে, স্পর্শ করবে, বা কায়াপথে স্পর্শযোগ্য বিষয় উপস্থিত হলেই স্পর্শ করে থাকে, এটাই স্পর্শযোগ্য, এটাই স্পর্শযোগ্য আয়তন, এটাই স্পর্শযোগ্য ধাতু, এই হচ্ছে সেই স্পর্শযোগ্য আয়তন রূপ। ওই আপটা আপদার্থ বাদ এখানে দিয়ে বাদ আপটা দিয়ে বাদ দিয়ে আর বানতে তিনটা বলা হচ্ছে আর কি। এই তিনটা ক্লিয়ার বোঝা যায়, এটা তিনটাকে ব্যাখ্যা করেছিল। হুম। ঠিক আছে, তো এরকম হবে, হয়তো আমরা আরো বিশদ পাবো সামনে গেলে 48 আপাতত বিষয়টা। সেই রূপ স্পর্শ আয়তন কিরূপে হইয়া থাকে? পৃথিবী ধাতু, তেজ ধাতু, বায়ু ধাতু অসমান, মৃদু, মসৃণ, কঠোর, সূক্ষ্ম সংস্পর্শ, দুঃখ সংস্পর্শ, ভারী, হালকা, যেই অপ্রমাণ সবাত, স্পর্শে অপ্রমাণ সবাত শরীর আঘাত হইয়াছে, আহত অথবা আহত হইয়াছে, অথবা আহত হয়, অথবা আহত হইবে, অথবা আহত হইয়া থাকে, ইহাই স্পর্শ, ইহাই স্পর্শায়তন, ইহাই স্পর্শ ধাতু, ইহাই সেই রূপ স্পর্শ আয়তন। স্পর্শায়তন। 49 সেই রূপ স্পর্শ আয়তন কিরূপে হইয়া থাকে? পৃথিবী ধাতু, তেজ ধাতু, বায়ু ধাতু অসমান, মৃদু, মসৃণ, কঠোর, সুখ স্পর্শ, দুঃখ স্পর্শ, গুরু, লঘু, যেই অপ্রমাণ সবাত, স্পর্শ অপ্রমাণ সবাত শরীরে আহত হইয়াছে, অথবা হয়, আহত হইবে, অথবা আহত হইয়া থাকে, ইহাই স্পর্শ, ইহাই স্পর্শায়তন, ইহাই স্পর্শ ধাতু, ইহাই সেই রূপ স্পর্শায়তন। এগুলো বলতে ডিফারেন্স কি কি বের হচ্ছে এখান থেকে? এখন ডিফারেন্স তো কিছু আমি দেখতেছি না। ওই আগের মতো হয়ে গেছে। সুকুমার বাবুর ডিফারেন্সটা একটু বলেন তো। কোনো ডিফারেন্স নাই, আগের মতোই। এখানে গুরু লঘু ওখানে বলতে 49 একই লিখছে, ওখানে ওই একটু আহত হইবে, তারপরে আহত হয়েছে হবে আর কি, তারপরে আহত হওয়ার পরে মানে এতটাই যে একদম আশ্রয় গ্রহণ করবে। এটার মধ্যে ওই 48 এবং 49 মধ্যে লেখাটা একই হয়ে গেছে। আগরটা ঠিক আছে, আগরটার মধ্যে শুধু স্পর্শ হইবে, স্পর্শ হওয়ার পরে আহত হইবে, তারপরে এখানে আহত মানে হয়েছিল, তারপরে আহত হওয়ার পরে মানে একদম ওই যে আশ্রয় নিয়ে ফেলছে আর কি। 50 পরে সেই রূপ স্পর্শায়তন কিরূপে হইয়া থাকে? পৃথিবী ধাতু, তেজ ধাতু, বায়ু ধাতু অসমান, মৃদু, মসৃণ, কঠোর, সুখ স্পর্শ, দুঃখ স্পর্শ, গুরু, লঘু, যেই স্পর্শ শরীরকে আশ্রয় করিয়া আরম্ভ হয়, উহাতে শরীর সংস্পর্শ উৎপন্ন হইয়াছে, অথবা উৎপন্ন হয়, অথবা উৎপন্ন হইবে, অথবা উৎপন্ন হইয়া থাকে। পূর্বত যেই স্পর্শ শরীরকে আশ্রয় করিয়া আরম্ভ হয়, উহাতে শরীর সংস্পর্শজ বেদনা পূর্বত, সংজ্ঞা পূর্বত, চেতনা পূর্বত, কায় বিজ্ঞান উৎপন্ন হইয়াছে, অথবা উৎপন্ন হয়, অথবা উৎপন্ন হইবে, অথবা উৎপন্ন হইয়া থাকে।
পূর্বত যেই স্পর্শারমণ শরীরকে আশ্রয় করিয়া শরীর সংস্পর্শ উৎপন্ন হইয়াছে, অথবা উৎপন্ন হয়, অথবা উৎপন্ন হইবে, উৎপন্ন হইয়া থাকে পূর্বত যেই স্পর্শারমণ হইতে শরীরকে আশ্রয় করিয়া শরীর সংস্পর্শজ বেদনা পূর্বত সংজ্ঞা পূর্বত চেতনা পূর্বত শরীর বিজ্ঞান উৎপন্ন হইয়াছে, অথবা উৎপন্ন হয়, অথবা উৎপন্ন হইবে, অথবা উৎপন্ন হইয়া থাকে, ইহাই স্পর্শ, ইহাই স্পর্শায়তন, ইহাই স্পর্শ ধাতু, ইহাই সেই রূপ স্পর্শায়তন। যাই হোক না কেন, এমনি মূল জায়গাটাতে সবার দৃষ্টি ঠিক রাখা দরকার। মানে আমরা কেন পড়তেছি, বুদ্ধ আমাদেরকে কেন এটা বলেছেন, ওই জায়গাটা কিন্তু আমাদের সকলের দৃষ্টি ঠিক থাকতে হবে। তো ওটা ঠিক থাকলে বাকিগুলো বুঝেন না বুঝেন এটা কোনো ব্যাপার না। আমাদেরকে পাঠ্যান বলার সময়, পাঠ্যান পড়ার সময় আমরা একটা বিষয় পেয়েছিলাম, আপনাদের সকলের মনে আছে। পাঠ্যান একবার কেউ বুঝে গেলে অভিধর্ম ওনার জন্য আর কোনো কঠিন বিষয় না। এই কথাটা আমরা পড়েছিলাম, মনে আছে আপনাদের? তো এখানেও ওই পাঠ্যানের জ্ঞান আরোপ করলে তাহলে যে শব্দ বাদ্য যা কিছু বুঝতেছি না, এগুলো তেমন কোনো সমস্যা যুক্ত না। এখানে মূলত আমরা একটা সূত্র পড়েছিলাম যে মূল পর্যায় সূত্রের মধ্যে বুদ্ধ এই কথাগুলো সংক্ষিপ্তভাবে বলেছেন, খেয়াল করেছিলেন? স্পর্শ লইয়া আনন্দ করে। হে ভিক্ষুগণ, কেন স্পর্শ লইয়া আনন্দ করে? কারণ স্পর্শের উৎপত্তি, স্পর্শের যথাযথতা জানা না বলে, স্পর্শের বিলয় জানা না বলে ও স্পর্শ লইয়া আনন্দ করে। আর এই স্পর্শের যথাযথতা জেনে গেলে সে আর স্পর্শ লইয়া আনন্দ করতে পারে না। স্পর্শ আমি বলতে পারে না, স্পর্শ আমার বলতে পারে না। এইরকম কথাগুলো আমরা পড়ছিলাম না মূল পর্যায় সূত্রের মধ্যে? ঠিক এই কথাগুলো সেখানে এটা বুঝলে ওই সেটা বুঝে যাবে আর কি, নাইলে ওই জায়গাটা বোঝা সম্ভব না। দেখানো হয়েছে এখানে এই যে স্পর্শটা মূল একটা জিনিস, আমরা লাস্টে গিয়ে স্পর্শ আয়তন বলতেছি, স্পর্শ ধাতু বলতেছি। হ্যাঁ, তো এটা কত বিষয়ের সমন্বয়ে এই স্পর্শ পর্যন্ত আসার উপায় হয়েছে। স্পর্শ পর্যন্ত গঠিত হওয়ার জন্য কত সমন্বয়তার হাত ধরে, কত সমন্বয়কের হাত ধরে এ পর্যন্ত গঠিত হয়েছে। এটা কোনো একক বিষয় নয়, এটা তাসের ঘরের মতো আর কি। তাসের ঘর কি জন্য বলে যে কথাগুলো, মানে এগুলো এমন সিস্টেমে বানানো হয়, একটু করে কেউ যদি লাড়ি দেয় কোথাও, পুরো ধপাস করে ভেঙে পড়ে তাসের ঘর। হ্যাঁ, তো ঠিক এই সিস্টেমগুলোর মধ্যে কোনো সিস্টেমের যদি গড়বড় হয়ে যায়, আমরা স্পর্শের মধ্যে এগুলো স্পর্শের প্রত্যেকটা সিস্টেম, যে কোনো একটা সিস্টেম গড়বড় হয়ে গেলে মাত্র স্পর্শ নাই, শেষ। তাসের ঘরে যেমন একটা তাস লাড়ি দিলে পুরো জপাত করে ভেঙে পড়ে, ঠিক এখানেও যে কোনো প্রত্যয়ের অসহযোগিতায় আর স্পর্শ উৎপন্ন হতে পারবে না। স্পর্শ নাই। স্পর্শ সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করার জন্যই এটা মূলত লেখা হচ্ছে। এই কথাটা বললাম যে মানে আমরা যেগুলো টুকটাক বুঝতেছি না, না বোঝার মধ্যে যেন নিরানন্দ না থাকে, সেজন্য বলতেছি যে এটা মানে খেয়াল করবেন আর কি। যখন যে বিষয়গুলোতে আমরা একটু মানে বুঝবো না, এটা খেয়াল রাখলে হবে। তারপরে
সেই রূপ আপধাতু কিরূপে হইয়া থাকে, যাহা রূপের বন্ধনের জন্য আপ হবে না, আপ বা জল, জলগত বা জলে সিক্ত, স্নেহগত, ইহাই সেই রূপ আপধাতু। ইহাই সেই রূপ যাহা বাইরের নয়। আসলে এই যে জল বলার কারণে, এই স্নেহযুক্ত কথাগুলো উল্লেখ করার কারণে আপ জিনিসটা চিনতে খুব আসলে কঠিন হয়ে যায়। এই উদাহরণগুলো না দিলেও কিন্তু হয় না, আবার দ্বিতীয় হয়, আবার এগুলো দিতে গিয়ে আমরা মূল আপ থেকে অনেক দূরে ছিটকে পড়ি, মূল আপ আর বুঝাবুঝি আর হয় না। হ্যাঁ, তবে হ্যাঁ, জল আমরা যেমন কিছু কিছু বিষয়ে খুব মিলে যাই, জলের দ্বারা সবকিছু আমরা বন্ধন করাই, জোড়া লাগাই না, জলের মধ্যে এটা বেশি আছে আর কি, আপধাতু। তবে হ্যাঁ, বন্ধন ক্ষমতা বেশি জলের মধ্যে বেশি, সেজন্য জল বলা হয়েছে। কিন্তু জল বুঝে থাকলে মূল আপধাতু বোঝা কখনো সম্ভব না। সম্ভব না। কিভাবে বুঝতে হবে যে জলের মধ্যে কি চারি ধাতু আছে? ওটা বলতে কিরকম আমি বুঝিনি। কঠিনতা কোমলতা, ওইটা কঠিনতা কোমলতা দিয়েও এটা এটা আসলে সম্পূর্ণ তাও একটা উপলব্ধিকৃত অনুভূতির একটা বিষয়। উপাসিকা পাপড়ি বড়ুয়া চারি ধাতু সম্পর্কে আমরা ওই দিন আলোচনা করছি। আবার উপাসিকা রনি বড়ুয়া বলতেছে বিদায়, আবার একটু বলেন। চারি ধাতু হচ্ছে যে চারটা গুণের মধ্যে যদি আপধাতু পৃথিবী ধাতু আছে, তারপরে তেজ ধাতু আছে, বায়ু ধাতু আছে, আপধাতু আছে। তো পৃথিবী ধাতুর মধ্যে শক্ত হলে ওটাও পৃথিবী ধাতু, নরম হলে ওটাও পৃথিবী ধাতু। মানে শক্ত কিংবা কোমল এই দুটোটাকে আমরা পৃথিবী ধাতু বলি। তারপরে ঠান্ডা অথবা গরম এটাকে তেজ ধাতু বলি। তারপরে বায়ু ধাতু, যে গতি, আমরা যে সংকোচন সম্প্রসারণ করতে পারি, অর্থাৎ আমরা হাত যেমন ইয়ে করতে পারি, নাড়াচাড়া করতে পারি, সবকিছু, হাত না, যা কিছুই আমরা মুভমেন্ট করতে পারি, এগুলো হচ্ছে যে বায়ু ধাতু। অর্থাৎ গুণটাকে বুঝি, একদম বাতাস যে তা নয়। বায়ু ধাতু মানে এটা বাতাস নয়, আবার একদম এটা একটা গুণ বুঝায় আর কি। তারপরে হচ্ছে আপধাতু। আপধাতু হচ্ছে যে যাহা কিছু বন্ধন ক্ষমতা রাখে, মানে জড় হওয়ার মতন গুণ যেটা আছে ওইটাকে আমরা আপধাতু বলে জানি। আর উপরে বুঝতে না পারলে এতটুকু পর্যন্ত আপাতত বুঝেন। আর আমরা যেটা আলোচনা করে ফেলছি এটা একদম খুব হাই লেভেলের। না, ঠিক আছে, বুঝছি। এর দূর মধ্যে আপনি সীমাবদ্ধ থাকেন আপাতত। হ্যাঁ, তো এটা বুঝলেই যে আমি চারি ধাতু বুঝে গেছি এটা না, আবার এটা মূলত বুঝতে হবে যে এগুলো একটা গুণাবলী। এগুলো গুণাবলীগুলোকে মানুষের বুঝার মতো করে একটা উপমা, উদাহরণ, জাস্ট উদাহরণ তো আর মূল জিনিস না। উদাহরণ তো মূল জিনিস না, মূল জিনিস তো মূল জিনিসই। হ্যাঁ, মূল জিনিস তো মূল জিনিসই। ধর্মটা কি, এটা মানে আমরা যে আপদাতু বলি তার মানে এই নয় যে আমাদের শরীরে পানিই আছে।
পানির যেমন একটা বন্ধন শক্তি আছে, ওই শক্তিটাই আছে, শক্তিটাকেই ধাতু বলে। হ্যাঁ, দুইটা পদার্থকে দুইটা পদার্থ কণার মধ্যে একে অপরের যে চুম্বকীয় ক্ষমতা উৎপন্নের বা চুম্বকীয় ক্ষমতা থাকার যে ব্যাপার, ওটাকেই মূলত আপধাতু বলা হয়। আমাদেরকে ছোটবেলায় কাগজ কতগুলোকে চিরুনি দিয়ে কাগজ দিয়ে আমরা কাগজের বড় টুকরো দিয়ে গুঁড়ো টুকরোগুলো তুলতাম। এই যে আপক্ষমতা এটাকে বলা হয়। এটাকে বিজ্ঞানে কি একটা বলছে, চুম্বকীয় ক্ষমতা বলে বা মাধ্যাকর্ষণ শক্তি বলে। যে বস্তু যত বেশি বড় সেই বস্তু তার দিকে তত বেশি এভাবে টানতে থাকে। আমাদের এই পৃথিবীও তার ক্ষমতা অনুযায়ী সে সারাক্ষণ মহাশূন্যের এই যে ছোট ছোট পদার্থ কণাগুলো তার দিকে টেনে আনে। হ্যাঁ, তারপরে এগুলোর মধ্যে আরো অন্যান্য গ্রহগুলো আমাদের বসবাস উপযোগী হওয়ার জন্য অন্যান্য গ্রহগুলো আবার ভয়ঙ্কর ধরনের কোনো কিছু এখানে পড়তেও দেয় না, সেটা থেকেও রক্ষা করে। এখানে পড়লে মানে একটা সিস্টেমের মধ্যে রেখে দেয়। অন্যান্য গ্রহের মধ্যে নাকি এরকম ভয়ঙ্করভাবে অনেক কিছু পড়তেছে, কিন্তু পৃথিবীতে এরকম করে পড়তেছে না। পড়লে তো আমরা মরে যাইতাম। এটা মানে একটা সিস্টেমে আমাদের কর্মফলের ব্যাপার আছে, প্রাকৃতিকগত ব্যাপার আছে, সবকিছু মিলেমিশিয়ে এখানে একাকার। হ্যাঁ, তো এই জিনিসগুলো বুঝলে পৃথিবীর উৎপত্তি নিয়েও কোনো কিছু তিনি আর করবে না, জাগতিক সৃষ্টি নিয়েও কোনো কিছু ওনার মনের মধ্যে ব্যতিক্রমতা থাকবে না, এবং রূপজগতের সমস্ত কলাকৌশলী তিনি হয়ে যাবেন। এই রূপ জগৎ নিয়ে কোনো রকমের ওনার সন্দেহ থাকবে না, এবং সৃষ্টিকর্তা আছে নাই এরকম ধারণা ওনার মন থেকে সম্পূর্ণভাবে চলে যাবে। এই প্রক্রিয়াটা বুঝলে আর কি, মানে চার ধাতুর কার্যক্ষমতা বুঝলে বা বুঝে গেলে একবার কেউ, বুদ্ধ কোন জায়গায় হাত দিয়েছেন দেখছেন? এগুলো মানুষকে এই জায়গাতে আনার জন্য। কোন জায়গায় হাত দিলে মানুষের এই জায়গা থেকে চিত্ত ছুটে যাবে, চিত্ত নির্বাণের দিকে ধাবমান হবে, ঠিক ওই জায়গাগুলোই বুদ্ধ আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। যাই হোক, এই চারি মহাভূত নিয়ে এটা বোঝার জন্য চিত্তকে আরো একটু শক্তিশালী করতে হবে। মানে আমরা এখানে প্রত্যেকটা কথা এই যে এতদিন যাবত আলোচনা করে আসছি, মাঝে মধ্যে এগুলো খুব আমরা আনইজি ফিল করেও আলোচনা করেছি বটে। তবে কোনো কথা ফেলে গেলে এর পরের কথাগুলো ধরতে আসলে খুব কষ্ট হয়ে যাবে। এটা খুব ঠিক কথা। এখন সবগুলো সাংকেতিক হয়ে গেছে আমাদের, না? সব বিষয়গুলো অনেকটাই সাংকেতিক হয়ে গেছে। যেমন আমরা এখন কিছুক্ষণ আগে মূল পর্যায় সূত্রের কথা বলে ফেললাম। মূল পর্যায় সূত্র পড়ার সময় আমরা খুব মন দিয়ে পড়েছি। এখন বলেছি মাত্র আপনাদের এটা সঙ্গে এটা ওটা মনে পড়ে গেছে। তো এটা সাংকেতিক হয়ে গেছে অনেকটা ক্লাসটা এখন। তো সেজন্য আগের ব্যাপারগুলো যদি রেকর্ডিং থাকতো খুব ভালো হইতো। আমি খুব এখন মিস করি এগুলো। প্রথম থেকে যদি ক্লাসগুলো যদি রেকর্ড থাকতো খুব ভালো হতো। এখনো যারা করতেছেন না, এখানে বুঝতেছেন না, আমাদের অভিধর্ম অর্থ সংগ্রহের প্রথম দিক থেকে ক্লাসগুলো হচ্ছে, সেগুলো দেখে নেবেন, এবং ব্রহ্মজাল সূত্রের ক্লাসগুলো দেখে নিতে পারেন। এগুলো সবগুলো মধ্যে ইউটিউবে আছে নাকি? এরকম আছে। আচ্ছা, বেশি ব্যতিক্রম কথাবার্তা থাকলে সেদিনেরটা দিন আর কি, ব্যতিক্রম হয়ে গেলে। তাহলে আজকে তো 29 হয়ে গেল। হ্যাঁ, আজকে আমাদের কালকে তৃতীয় পরিচিত শুরু করবো আর কি আমরা। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি। এতে আমাদের
মহাপুণ্য সম্পাদিত হয়েছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রবালবাসী সত্যগণকে দান করছি, গুরুবান্ধবীদেরকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত ত্রিপিটক চর্চায় সহযোগিতা করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারে প্রত্যয়াদি দান করেন তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু